আর এবার সকাল থেকে যে খবরে নজর ছিল আমাদের, সে খবরে আপনাদের সামনে তুলে ধরবো। এই পুলিশ বাহিনী কি এই মহিলা ডাক্তারদের রক্ষা করতে পারবে? একাধিক সওয়াল জবাব হয়েছে সুপ্রিম কোর্টে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে সুমোটো মামলা, অর্থাৎ স্বতঃপ্রণোদিতভাবে যে মামলা গ্রহণ করেছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে, যে নেওয়া হয়েছিল, সেই মামলার কিন্তু আজ শুনানি ছিল। সেই শুনানিতে আজ একাধিক সওয়াল, একাধিক জবাব কিন্তু সেখানে উঠে এসেছে এবং প্রধান বিচারপতি কিন্তু একের পর এক প্রশ্ন রাখতে শুরু করেছেন রাজ্য থেকে, রাজ্য সরকারকে। এবার আপনাদের সামনে বিস্তারিত জানানোর চেষ্টা করব মূলত আজকে এই শুনানি প্রক্রিয়ায় সেই প্রধান বিচারপতির তরফ থেকে, পাশাপাশি এই প্রধান বিচারপতির বেঞ্চের তরফ থেকে কি কি জানানো হয়েছে। এই পুলিশ বাহিনী কি মহিলা ডাক্তারদের রক্ষা করতে পারবে? এমনই প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন বিচারপতি পারদিওয়ালা। বলেছেন বিচারপতি পারদিওয়ালার বক্তব্য, আমরা যদি পুলিশকে নারী অফিসারদের সুরক্ষা দিতে বলি, এই পুলিশ বাহিনীকে মহিলা ডাক্তারদের রক্ষা করতে পারবে? এমনই প্রশ্নচিহ্ন বেঁধে দিয়েছেন বিচারপতি পারদিওয়ালা। এবং সিজিআই বলেছিলেন যে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সিআইএসএফকে হাসপাতাল এবং ডাক্তার এবং স্বাস্থ্যসেবা কর্মীদের হোস্টেলে নিরাপত্তা দিতে হবে। অর্থাৎ আজকে থেকেই বহাল করা হলো, নির্দেশ জারি করা হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে, আরজিকর হাসপাতালে এবং হোস্টেলে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী থাকছে তাদের নিরাপত্তার জন্য। ইতিমধ্যেই এই গুরুত্বপূর্ণ কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। অন্যদিকে হাজার হাজার শক্তিশালী জনতা যখন হাসপাতালে আক্রমণ করছিল, তখন পুলিশ বাহিনী কি করছিল, এমনই প্রশ্ন কিন্তু একদিকে তোপ দেখেছেন সিজিআই। অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া চন্দ্রচূড় তিনি আরও বলেছেন, সেই বেঞ্চে বলা হয়েছে যে বাবা মায়ের দ্বারা মহিলা ডাক্তারদের বাড়িতে ফিরে ডাকা একটি গুরুতর সমস্যা এবং এর নিষ্ক্রিয়তার জন্য কলকাতা পুলিশকে দোষ দেওয়া হয়েছে। যখন হাজার হাজার শক্তিশালী জনতা হাসপাতালে আক্রমণ করছিল, তখন পুলিশ বাহিনী কি করছিল, এটি জিজ্ঞাসা করা হয়েছিল সেই সুপ্রিম কোর্টের সেই বেঞ্চ থেকে। ইতিমধ্যে এমনই প্রশ্নচিহ্ন জানানো হয়েছে, কেননা সেখানে বলা হয়েছে যেখানে পুলিশের কাছে কেন কোনো রকম ইনফরমেশন ছিল না বা কোনো রকম কোনো আগাম জানান ছিল না যে সেখানে একটা জমায়েত হতে পারে এবং সেখানে হামলা হতে পারে বা দুষ্কৃতীদের তাণ্ডব করতে পারে, সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশের কাছে কেন কোনো রকম তথ্য ছিল না, এর জন্যই একেবারে প্রশ্নচিহ্ন দেখে দিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ একেবারে রাজ্যের পুলিশ। অন্যদিকে পশ্চিমবঙ্গ পুলিশের কাছ থেকে কোনো সহযোগিতা নেই। কে বলছেন? বলছেন এসজি অর্থাৎ সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি জানাচ্ছেন যে পশ্চিমবঙ্গ পুলিশের কাছ থেকে কোনো সহযোগিতা নেই, কারণ সিং জানিয়েছিলেন যে অনেকের বাবা মা তাদের মেয়ের ডাক্তারদের ফিরে ডেকেছে, কারণ তাদের নিরাপত্তা নিয়ে গুরুতর আশঙ্কা ছিল। অর্থাৎ যারা নিশ্চিত তাদের মেয়েদেরকে পড়তে পাঠিয়েছে হাসপাতালে ডাক্তারি পড়তে, তারা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে, তাদের মেয়েরা কোন অবস্থায় রয়েছে না রয়েছে সমস্ত বিষয় তাদের মাথাচাড়া দিয়ে উঠেছে। আর যার দরুন প্রধান বিচারপতিও একই কথা বলেছেন, এটা শুধুমাত্র কোনো ধর্ষণ বা খুনের কাণ্ড নয়, এটা সমগ্র ভারতের কাণ্ড, ভারতের ভাবার বিষয়, এ কথা বলেছেন প্রধান বিচারপতির বেঞ্চ। অন্যদিকে 14ই আগস্ট আরজিকর হাসপাতালে জনতা আক্রমণ করলে পুলিশ পালিয়ে যায়। পশ্চিমবঙ্গের ডাক্তার সমিতি বলছে, কে বলছেন? অপরাজিতা সিং। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে অর্গানাইজেশন রয়েছে, অর্থাৎ যে সংস্থা রয়েছে ডাক্তারের, সেই সংস্থার তরফ থেকে আইনজীবী অপরাজিতা সিং আজ বলেছেন পশ্চিমবঙ্গ ডাক্তার সমিতি এসটিকে জানিয়েছে 14ই আগস্টে যে মর্মান্তিক দুষ্কৃতী হামলা হয়েছিল, জনতা আরজিকর হাসপাতালে হামলা চালায়, তখন পুলিশ পালিয়ে যায় এবং বলে যে জনতা হোস্টেলে গিয়েছিল এবং মহিলা ডাক্তারদের হুমকি দিয়েছিল যে তারা ঘটনার বিরুদ্ধে কথা বললে কঠোর পরিণত হবে। এমনটাই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং সেই বেঞ্চে জানান দিয়েছে অপরাজিতা সিং। এই অপরাজিতা সিং আইনজীবী, অর্থাৎ ডাক্তারি ফোরামের তরফ থেকে, সেই অর্গানাইজেশন তরফ থেকে সেই ফোরামের প্রতিনিধি। আরও বিষয় নিয়ে সওয়াল জবাব হয়েছে, এই সমস্ত বিষয় স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সামনে। ইতিমধ্যেই নিউজ রুম থেকে সরাসরি জুড়ে রয়েছে আমার সহকর্মী সত্যজিৎ দা। সত্যজিৎকে সরাসরি চলে যাচ্ছি আমরা। ইতিমধ্যেই সওয়াল জবাব হয়েছে সুপ্রিমে, সেখানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট থেকে সরাসরি সুপ্রিম কোর্টে এই আরজিকর মামলা সেখানে গিয়েছে এবং পরবর্তীতে বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। আর ইতিমধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ একেবারে রাজ্য তথা রাজ্যের পুলিশকে তোপ দেখেছেন। তারা বলছেন রাজ্যে আইন শৃঙ্খলা নেই, আইন শৃঙ্খলাবিহীন রাজ্য চলছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ নির্বিকার, এমনই তোপ দেখেছেন প্রধান বিচারপতির বেঞ্চ। তোমার কাছে কি তথ্য রয়েছে বর্তমান পরিস্থিতিতে? দেখো, একদমই তাই। সুপ্রিম কোর্ট আজকে যে বিষয়টি উঠেছিল আরজিকর মামলা, তার কারণ তুমি জানো আরজিকর মামলা কিন্তু এই মুহূর্তে রাজ্য স্তরে নয়, যে আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেছে। আর আন্তর্জাতিক স্তরে পৌঁছে যাওয়ার জন্যই বিভিন্ন দেশে যখন আলোচনা হয়, তখন ভারতবর্ষের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন ওঠে। ফলে স্বাভাবিকভাবেই
এখানে যে প্রশ্নটা উঠছে যে বিদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে যখন আলোচনা হবে তখন ভারতবর্ষের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠবে, আর সেই কারণে কিন্তু নড়ে চড়ে বসলো সুপ্রিম কোর্ট। কারণ এই আরজিকর কাণ্ড নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। এই মামলা কিন্তু কোনো আইনজীবী বা কোনো সংস্থাতে করা হয়নি, মামলাটি স্বতঃপ্রণোদিতভাবেই নিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এবার সেই মামলা হওয়ার পর আজই কিন্তু প্রথম শুনানি হয়, এবং শুনানিতে কিন্তু যে অভিযোগগুলো করা হয়েছে সে কিন্তু মারাত্মক। তার কারণ রাজ্যের আইন শৃঙ্খলা, বিশেষ করে ডাক্তাররা, কারণ যেন ডাক্তার বা চিকিৎসার হাসপাতাল যদি বলি, সবথেকে নিরাপদ স্থান হওয়া উচিত ডাক্তারদের জন্য, আর সেই হাসপাতালেই কিন্তু একজন চিকিৎসক তিনি ধর্ষিতা এবং খুন হয়েছেন। এই বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি রাজ্যের পুলিশের যে ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠছিল, যে তুমি জানো বারবার কিন্তু রাজ্যের যিনি রয়েছেন বিনীত গোয়েল, তার ভূমিকা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছিল। ফলে স্বাভাবিকভাবেই রাজ্যের পুলিশ প্রশাসনের ভূমিকা, তার কারণ যে চিকিৎসক যিনি ধর্ষিতা এবং খুন হয়েছিলেন তার পরিবারে কিন্তু একসময় জানানো হয়েছিল যে তিনি আত্মহত্যা করেছেন। পাশাপাশি তার পোস্টমর্টেম এবং পোস্টমর্টেমের পর যে তড়িঘড়ি যে খুব দ্রুত হারে পুলিশ দায়িত্ব নিয়ে যে দাহ করার বিষয়টি সামনে আসে, ফলে এখানে এটাও কিন্তু মারাত্মক যে পুলিশের কী এমন প্রয়োজন পড়লো যে পোস্টমর্টেম তো আরও একবার হতে পারতো, কিন্তু দেখা যায় পুলিশের অতি সক্রিয়তা পোস্টমর্টেম। এরপর দেখো পোস্টমর্টেমের পরে যে তদন্ত, কলকাতা পুলিশের তদন্ত নিয়েও কিন্তু প্রশ্ন ওঠে। মুখ্যমন্ত্রী স্বয়ং গিয়েছিলেন নির্যাতিতার বাড়িতে, এবং তিনি সেখানে গিয়ে কিন্তু পুলিশকে সময় বেঁধে দেন 7 দিন। তারপরেও কিন্তু কলকাতা হাইকোর্টে যে মামলা ওঠে, সেই হাইকোর্টের মামলায় কিন্তু সিবিআই তদন্ত হয়, এবং সিবিআই তদন্তে আমরা জানি যিনি প্রিন্সিপাল ছিলেন সন্দীপ ঘোষ, তাকে বেশ কয়েকবার তলব করা হয়েছে এবং তদন্ত শুরু করেছে সিবিআই। এবার সুপ্রিম কোর্ট এই যে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ সুপ্রিম কোর্ট স্পষ্ট করেই বলেছে যে কলকাতা পুলিশের ভূমিকা সঠিক নয়। পাশাপাশি প্রিন্সিপাল যে সন্দীপ ঘোষ, তার ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। এছাড়া তুমি জানো বেশ কয়েকটি নির্দেশিকা কিন্তু আজ সুপ্রিম কোর্ট দিয়েছে। নির্দেশিকা যেগুলো বলা হয়েছে যে প্রতিটি হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করবে নির্দিষ্ট রাজ্য সরকার। পাশাপাশি মহিলা এবং পুরুষ চিকিৎসকদের পৃথক বিশ্রামাগার থাকতে হবে, নার্সদের আলাদা রুম দিতে হবে, প্রত্যেক হাসপাতালের চিকিৎসাকর্মীদের নিরাপত্তা দিতে হবে, প্রতিটি হাসপাতালের করিডোরে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে, পর্যাপ্ত পরিমাণে আলো লাগাতে হবে, হাসপাতালের নিরাপত্তায় কোনো গাফিলতি চলবে না, এবং সব হাসপাতালে নির্দিষ্ট অভিযোগ বক্স রাখতে হবে, অর্থাৎ তা কিন্তু সর্বক্ষণ চলবে। অর্থাৎ সুপ্রিম কোর্টের এই যে নির্দেশ এ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ তুমি জানো যে যেই ঘরে, অর্থাৎ যে আরজিকর হাসপাতাল যেখানে এই কাণ্ডটি হয়েছিল সেখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা ছিল না। পাশাপাশি নিরাপত্তা বেষ্টনীও কিন্তু খুব, তার কারণ আরেকটা ব্যাপার যে সেই নিরাপত্তার বিষয়টি যে সুপ্রিম কোর্ট তুলেছে, তার কারণ জানো তারপরে যে মহিলা রাস্তা দখলের যে ডাক দিয়েছিল, সেই ডাক কিন্তু আরজিকরে হয়েছিল, এবং সেখানে দেখা যায় যে পুলিশ কিন্তু নিষ্ক্রিয় থেকে এক কথায় বলা চলে যে তাণ্ডব লীলা চলে আরজিকর হাসপাতালে, তা কিন্তু সেখানেও কিন্তু সেই বিষয়টি কিন্তু আজকে উঠেছিল সুপ্রিম কোর্টে, যার ফলেই কিন্তু নিরাপত্তা বিষয়টি তুলে ধরেন সুপ্রিম কোর্টের এই ডিভিশন বেঞ্চ। এছাড়া দেখো সেদিন যেভাবে আরজিকর হাসপাতালে ভাঙচুর হয়, এরপরেও আমরা দেখেছি ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ম্যাচ বাতিল হওয়ার জন্য তারা পথে নেমেছিলেন, এবং সেখানেও কিন্তু পুলিশ কিন্তু অতি সক্রিয় হয়ে ওঠে এবং লাঠিচার্জ করে। এছাড়া বিজেপির বা এসইউসিআই সিপিএম তাদের যে বিক্ষোভ সমাবেশ, সেখানেও কিন্তু পুলিশ লাঠিচার্জ করে এবং গ্রেপ্তার করে স্বয়ং সুকান্ত মজুমদারকে। ফলে পুলিশের এই যে ভূমিকা, বিভিন্ন মহল থেকে যে দাবি করা হচ্ছিল যে পুলিশ যদি এই বিশেষ রাত দখলের রাতে বা 14ই আগস্ট যদি একটু সক্রিয় বা 10% যদি সক্রিয় হতে পারতো, তাহলে কিন্তু এই তাণ্ডব চলতো না আরজিকর হাসপাতালে। ফলে সুপ্রিম কোর্ট আজ কিন্তু এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন যে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে হাসপাতালগুলিতে। একেবারে সত্যজিৎদা, পাশাপাশি এই বিষয়ে তোমার কাছে আসবো, কেননা দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে 22শে আগস্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করতে বলা হয়েছে, অর্থাৎ জাতীয় টাস্ক ফোর্স গঠন করতে বলা হয়েছে নিরাপত্তার জন্য। অর্থাৎ আজকে সবচেয়ে বড় ইস্যু নিরাপত্তার বিষয়টিকে কিন্তু খতিয়ে দেখেছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। তারা কিন্তু জানাচ্ছেন নিরাপত্তা কোথায়, একজন মেয়ে যখন ডাক্তারি পড়তে যাচ্ছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে তার বাবা মা নিশ্চিন্ত নয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাকে যে পাঠানো হচ্ছে বাড়ি থেকে, সেক্ষেত্রে দাঁড়িয়ে অনিশ্চয়তার মধ্যে দিয়ে ভুগছেন প্রতিটি পরিবারের লোকজন। এটা শুধুমাত্র তার পার্সোনাল একটিমাত্র শুধুমাত্র ধর্ষণ বা রেপের কাণ্ড
কাণ্ড নয়, এটা গোটা সমগ্র ভারতের বিষয়, গোটা ভারতবাসীর ভেবে দেখার বিষয়, এমনটা কিন্তু মন্তব্য করেছেন প্রধান বিচারপতির বেঞ্চ। পাশাপাশি যে তোমার কাছে জানার চেষ্টা করবো, ন্যাশনাল টাস্কফোর্স যে গঠনের প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে মূলত সিনিয়র চিকিৎসকদের নিয়ে করা হবে 10 জন চিকিৎসককে। তোমার কাছে এই বিষয়ে কি তথ্য রয়েছে? এই যে নিরাপত্তার বিষয়টিকে জোরদার করার জন্য ন্যাশনাল টাস্কফোর্স গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। দেখো, সুপ্রিম কোর্ট আজ যে ন্যাশনাল টাস্কফোর্স গঠনের যে নির্দেশ দিয়েছে, এখানে চিকিৎসক তো থাকতে পারেন, পাশাপাশি বিচারপতিও থাকতে পারে, তাছাড়া পুলিশ আধিকারিকরাও থাকতে, অবসরপ্রাপ্ত তারাও থাকতে পারেন। দেখো, টাস্কফোর্স কাদের নিয়ে গঠন করা হবে সেটা তো সুপ্রিম কোর্টের নির্দেশিকার পরে। কিন্তু আরেকটা জিনিস বলবো, আজকে যে নির্দেশ দিয়েছে সলিসিটর জেনারেল সেখানে ছিলেন, পাশাপাশি সেখানে যে উদ্বেগের সঙ্গেই কিন্তু এটা বলা হয় যে নিরাপত্তা বিষয়টি সুনিশ্চিত করতে যে টাস্কফোর্স গঠন করতে হবে। সেখানে কিন্তু একদিকে যেমন চিকিৎসকরা তো থাকবেনই, পাশাপাশি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারপতিরাও থাকতে পারেন, অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকরাও থাকতে পারেন। কারণ নিরাপত্তার বিষয়টি পুলিশরাই বিষয়টি ভালো খতিয়ে দেখতে পারবেন। ফলে সুপ্রিম কোর্টের আজকের নির্দেশ এখন কাদের নিয়ে গঠন করে, দেখুন যদি বলি চিকিৎসক তো কম নেই, দেশে প্রচুর রয়েছেন, পাশাপাশি বিচারপতি তারাও নেহাত কম নয়। ফলে কাদের নিয়ে গঠন করা, পার্টিকুলার কাদের রাখা হয় এই পদে, এটা কিন্তু দেখার বিষয়। কিন্তু আরেকটা জিনিস বলবো, আজকে সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে আগামী বৃহস্পতিবার কিন্তু আজকের এই মামলার পরবর্তী শুনানি, এবং শুধু শুনানি নয়, আরেকটা জিনিস যেটা এই সিবিআই যারা এই আরজিকর কাণ্ডে তদন্ত করছে তাদের কিন্তু রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। ফলে সুপ্রিম কোর্ট কিন্তু এই বিষয়টি যথেষ্ট, যদি বলা হয়, যথেষ্ট উদ্বেগের সঙ্গেই দেখছে। গৌরব, একেবারে সঙ্গে থাকো তুমি। পদ্ধতিগত সমস্যা অর্থাৎ ডাক্তারদের নিরাপত্তার বিষয়ে পদ্ধতিগত সমস্যা উত্থাপন করা হয়েছে। আর প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বেঞ্চের নেতৃত্বে জোর দিয়েছিলেন যে মহিলাদের নিরাপদ কাজের পরিবেশ অস্বীকার করা এবং তাদের সমতা অধিকার করার সমান, অর্থাৎ যেখানে বলা হচ্ছে যেখানে সবার সমান অধিকার রয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে মহিলারা কেন একেবারে সেখানে গিয়ে অনিরাপদহীনতায় ভুগবেন বা নিরাপদহীনতায় কিন্তু ভুগবেন। আদালত হাসপাতাল কর্তৃপক্ষের ক্রিয়াকলাপ নিয়েও প্রশ্ন তুলেছে এবং হাজার হাজার ভিড়কে মেডিকেল কলেজে প্রবেশ করতে বাধা দিতে কলকাতা পুলিশের অক্ষমতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি বেঞ্চ। আর সেখানে 22 আগস্টের মধ্যে আরজিকর হাসপাতালে ভাঙচুরের স্ট্যাটাস রিপোর্ট দাখিল করবে সিজিআই। চন্দ্রচূড় বলেছেন আরজিকর হাসপাতালে ভাঙচুরের তদন্তের অগ্রগতির বিষয়ে পশ্চিমবঙ্গ রাজ্য এবং 22 আগস্টের মধ্যে একটি স্ট্যাটাস রিপোর্ট দাখিল করতে হবে। অর্থাৎ এই যে স্ট্যাটাস রিপোর্ট দাখিল করতে হবে সিবিআইকে, এই বিষয়ে তোমার কাছে আবার আসবো। 22 আগস্টের মধ্যে সময়সীমা বেঁধে দেওয়া হলো সিবিআইকে, বা ইতিমধ্যে যারা তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে সিবিআইয়ের তরফ থেকে আইনজীবী বলছেন তাদের শুক্রবার স্ট্যাটাসের জন্য তাদের দাখিলপত্র দেওয়া হলে সুবিধা হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার কাছে আবারও চেষ্টা করবো সত্যজিৎ দা, সেক্ষেত্রে দাঁড়িয়ে মূলত 22 আগস্টের মধ্যে সময়সীমা বেঁধে দেওয়া হলো একেবারে সিবিআইকে। যান্ত্রিক গোলযোগের কারণে ইতিমধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন, আবার আসার চেষ্টা করবো সত্যজিৎ পালের কাছে। কিন্তু তার আগে জানিয়ে রাখি আপনাদেরকে, ইতিমধ্যেই আজ যে একেবারে সওয়াল জবাব চলছিল সুপ্রিম কোর্টে আরজিকর কাণ্ড নিয়ে, যেখানে হইচই পরিস্থিতি, রাজ্য থেকে রাজনীতি, সরগরম পরিস্থিতি, সেই হাইকোর্টে মামলা কিন্তু ছিল গতকাল, এই মামলা শুনানি ছিল। কিন্তু গতকাল এই সুপ্রিম কোর্টে আজ মামলা চলাকালীনের জন্য গতকালের শুনানি কিন্তু একেবারে পিছিয়ে গিয়েছে। পাশাপাশি 22 আগস্টের মধ্যে সিবিআইকে, সবচেয়ে বড় যে মুদ্রা, সবচেয়ে বড় যে ইস্যু, 22 আগস্টের মধ্যে সিবিআইকে একেবারেই তলব করা হয়েছে, সিবিআইকে একেবারে বলা হয়েছে, তলব করা হয়েছে তাদের কাছে রিপোর্ট, অর্থাৎ 22 আগস্টের মধ্যেই স্ট্যাটাস রিপোর্ট, অর্থাৎ এই ক্রাইমের স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে, এমনটা বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। পাশাপাশি একাধিক পর্যবেক্ষণ, একাধিক সওয়াল জবাব হয়েছে সেখানে। সুপ্রিম কোর্ট পুরোপুরিভাবে রাজ্যের পুলিশি নিরাপত্তা এবং রাজ্য সরকারকে চড়া সুরে তোপ দেখেছেন এখনো পর্যন্ত। এদিকে নজর থাকবে এখনো পর্যন্ত। পরবর্তীতে 22 আগস্টের পর পরবর্তীতে বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেই শুনানিতে মূলত কী কী নির্দেশিকা উঠে আসে, কী কী বিষয় নিয়ে আলোচনা হয়, সমস্ত কিছু নজর থাকবে আমাদের।